ধরুন গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া হলো, ফাঁসিটা কি কার্যকর করতে পারবো কিনা এইখানে তো একটা সন্দেহ রয়েই যাচ্ছে। কারণ হচ্ছে শেখ হাসিনা তো তার নিজের দেশে, বাংলাদেশ তো কখনো শেখ পরিবারের বাড়ি ছিল না। তারা যখনই বিপদে পড়েছে ভারতে যে আশ্রয় নিয়েছে, কারণ তারা মনে প্রাণে বিশ্বাস করে ভারত আমাদের নিজেদের দেশ। এখন তার নিজের দেশ থেকে বাংলাদেশে এই আসামিকে আনা যাবে কিনা এইটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে, যাতে আমরা সাজাটা এক্সিকিউট করতে পারি। বিচার তো হবে এবং হতেই হবে, এর কোনো বিকল্প নেই। জুলাই অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে প্রশ্ন উঠেছে, এ প্রসঙ্গে আপনার মত কি? জুলাই গণ অভ্যুত্থান, যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্রের পথ সুগম করেছি, ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তার নিজ দেশ ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এইটার ক্রেডিট যদি দিতে হয় আমি বলবো এটার ক্রেডিট মহান রব্বুল আলামিন আল্লাহর। এর বাইরে যদি আমরা ক্রেডিট নিয়ে মারামারি করি, এক এক জায়গা থেকে এক এক জনকে মাস্টার মাইন্ড করার চেষ্টা করি, আমার মনে হয় ভুল হবে। কারণ মাস্টার মাইন্ড যাদেরকে বলা হচ্ছে তারাও 5 মিনিট আগে জানতেন না যে 5 মিনিট পর শেখ হাসিনা চলে যাচ্ছেন। তো বাস্তবতা হচ্ছে এটার ক্রেডিট কার? এটার ক্রেডিট হচ্ছে গণতন্ত্রকামী বাংলাদেশি সকল শ্রেণী পেশার মানুষের। একটা ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে যেই মানুষটা রাজপথে নেমেছিল, মাদ্রাসার ছাত্র, এখানে তারও ক্রেডিট আছে। ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ক্লাস 8-এর যে মেয়েটা আন্দোলনে ছিল তারও ক্রেডিট আছে। অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর ক্রেডিট আছে, বিএনপি জামাত সহ সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের ক্রেডিট আছে, কৃষক শ্রমিক মজদুর রিক্সাওয়ালা সকলের ক্রেডিট আছে। আপনি কাকে বাদ দিবেন? সকলে মিলেই তো আমরা একটা শক্তি হয়েছিলাম দেখে হাসিনা বাধ্য হয়েছিল, ভারতের তিলকওয়ালী মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বাধ্য হয়েছিল দেশ ছেড়ে পালাতে। এটাকে আলাদা করে যদি কাউকে ক্রেডিট দিতে হয় আমি মনে করি এটা ভুল হবে। এটা সকলের ও একতাবদ্ধ যে প্রচেষ্টা, তার মাধ্যমেই জুলাই গণ অভ্যুত্থান বলে আমি বিশ্বাস করি। ভারত বাংলাদেশের বর্তমান কূটনৈতিক সম্পর্ক কেমন চলছে? বাংলাদেশ কি ভারত ছাড়া ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করেন? বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক কখনোই ভালো ছিল না। এটা শেখ হাসিনা বলতো, আওয়ামী লীগ বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অথবা শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান বলতো। বাস্তবতা হচ্ছে ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না। আপনি যদি 71 পূর্ববর্তী অবস্থায় যান, ভারত বাংলাদেশকে মুক্তিযুদ্ধে যে স্বাধীনতার কথা বলে, এটার মূল কারণ ছিল দুইটা। একটা হচ্ছে পাকিস্তানের শক্তিকে হ্রাস করা, দ্বিতীয় উদ্দেশ্য ছিল হচ্ছে বাণিজ্য। এই যে শরণার্থী আমরা দেশের মানুষ যারা ওখানে ছিল, যেটা বলা হয়, এটার বিনিময়ে আপনি খেয়াল করে দেখবেন ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, আমেরিকা বিভিন্ন জায়গা থেকে তারা ফান্ড কালেক্ট করেছে। এটা তাদের জন্য ব্যবসা ছিল এবং মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানের শক্তিকে হ্রাস করা। পরবর্তীতে দেশ যখন স্বাধীন হলো, তারা চেয়েছিল বাংলাদেশকে একটি করদ রাজ্য বানানোর, ভারতের, তাদের নিজেদের সুবিধা নেওয়ার জন্য। কূটনৈতিক সম্পর্ক ভারতের সাথে আমাদের অতীতে যেটা ছিল বর্তমানে একই আছে, সেটা হচ্ছে ওরা নিয়ে যাবে, আমরা দিতে বাধ্য থাকব করদ রাজ্যের প্রজা হিসেবে। সেই জায়গাটার থেকে আমি মনে করি প্রথমবার একটা সুযোগ এসেছে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মাথা উঁচু করে দাঁড়ানো এবং ভারতের এই আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে শুধুমাত্র মহান রব্বুল আলামিনকে স্রষ্টা মেনে, ভারত দিল্লিকে স্রষ্টা মেনে নয়, আল্লাহকে স্রষ্টা মেনে মাথা উঁচু করে বাঁচার একটা সময়, প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। এটাকে কাজে লাগাতে হবে। ভারতকে যেটা বুঝতে হবে, তাদের কাছে আমরা আটকানো নই। আপনি যেটা বলছিলেন ভারত ছাড়া ঘুরে দাঁড়াতে পারবো কিনা, ভারত আমাদেরকে কি দিয়েছে যে তাদের ছাড়া আমরা চলতে পারবো না? ওখান থেকে যে পণ্য আসতো আমরা কি ফ্রিতে আনতাম? অনুদান আমরা তো অর্থ দিয়ে আনতাম, বরং কিছু কিছু ক্ষেত্রে তারা আমাদের যে ঋণ দিত, সেই ঋণের পিছনে মোটা দাগে তারা সুদ নিত এবং শর্ত দিত যে এই ঋণ নিয়ে যেই কাজ করবে সেইখানে আমার ভারতীয় যারা নাগরিক আছে তাদেরকে চাকরি দিতে হবে, তাদের দিয়ে কাজ করাতে হবে। অর্থাৎ ওই যে বাণিজ্যিক সম্পর্ক, সেটার মাধ্যমে ভারত ছিল। এখন দেখুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ এসে পৌঁছেছে, অন্যান্য দেশ থেকে আমরা চাল এবং সার আনার চেষ্টা করছি। আর্থিক লেনদেন, যে আমাকে প্রকৃত মূল্যে কম মূল্যে ভালো পণ্য দিবে তার থেকে নিব, ভারত থেকে নিতেই হবে। আমার তো মনে হয় না ভারতের কাছে আমরা আটকানো, বরং ভারত কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আটকানো।
আমাদের এখান থেকে তারা যেই পরিমাণ রেমিটেন্স নিয়ে যায়, এক, আমাদের এখান থেকে চিকিৎসার জন্য যারা যায়, দুই, এবং তৃতীয়ত এই যে কেনাকাটা করতে কলকাতামুখী, কলকাতার হোটেলের ব্যবসা, কলকাতা নিউ মার্কেট, আপনি খেয়াল করে দেখবেন ভারতের বরং ক্ষতি হবে যদি কূটনৈতিক সম্পর্ক আমাদের সাথে ভালো রাখতে না পারে। আমাদের এখানে হারানোর কিছু আছে বলে আমি মনে করি না। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের দোষীদের বিচার করা কি আদৌ সম্ভব হবে বলে মনে করেন? না, বিচার প্রক্রিয়া তো চলছে, বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখবেন ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন পালিয়েছে তার নিজের পরিবারের মানুষজনকে নিয়ে পালিয়েছে, শেখ পরিবারের একটা মানুষও গ্রেফতার হয়নি। এর বাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে, অনেকে পালিয়ে গেছে, অনেকে গ্রেফতাররত অবস্থায় আছে, অনেকে এখনও ওই যে বনে জঙ্গলের যে প্রাণী থাকে তাদের মতো লুকানো অবস্থায় আছে, তারা আতঙ্কে দিন কাটাচ্ছে। বিচার প্রক্রিয়া চলমান, বিচার হবে, এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। গণহত্যার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ যারা দায়ী তাদের প্রকৃত বিচার বাংলার মাটিতে হতে হবে। প্রশ্নটা হতে পারে আমরা এক্সিকিউট করতে পারবো কিনা। ধরুন গণহত্যার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া হলো, ফাঁসিটা কি কার্যকর করতে পারবো কিনা, এইখানে তো একটা সন্দেহ রয়েই যাচ্ছে। কারণ হচ্ছে শেখ হাসিনা তো তার নিজের দেশে, বাংলাদেশ তো কখনো শেখ পরিবারের বাড়ি ছিল না। তারা যখনই বিপদে পড়েছে ভারতে যে আশ্রয় নিয়েছে, কারণ তারা মনে প্রাণে বিশ্বাস করে ভারত আমাদের নিজেদের দেশ। এখন তার নিজের দেশ থেকে বাংলাদেশে এই আসামিকে আনা যাবে কিনা এইটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে যাতে আমরা সাজাটা এক্সিকিউট করতে পারি। বিচার তো হবে এবং হতেই হবে, এর কোনো বিকল্প নেই। তারেক রহমান বলেছেন নির্বাচন যত বিলম্ব হবে দেশে তত সমস্যা বাড়বে, এই বিষয়ে কি আপনি একমত? না, দেখুন, নির্বাচন প্রসঙ্গটার আগে আমি যেটা বলতে চাই, যখন এক দফার আন্দোলনটা হয়েছিল, যুগপৎ আন্দোলনে আমরা যখন করেছিলাম, পরবর্তী বৈষম্য বিরোধী আন্দোলনও কিন্তু এক দফা হয়েছে। এক দফার বিষয়টা কি? এক দফা কি শেখ হাসিনাকে তার চেয়ার থেকে সরায় দেওয়া, ক্ষমতা থেকে সরায় দেওয়া? মোটেও না। বিষয়টা ছিল হচ্ছে শেখ হাসিনার কবল থেকে, অপশাসন থেকে দেশকে রক্ষা করা এবং গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্র তো ভোট ছাড়া হবে না, অতএব ভোট লাগবেই। আমি যেটা বারবার বলি, প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অপরাজনীতি থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। ভারতের আগ্রাসন আধিপত্যবাদ থেকে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, কিন্তু ভোটটা তো হতেই হবে। কিন্তু এটাও ঠিক, জনাব তারেক রহমান যেটা বলেছে যে যত বিলম্ব হবে তত দেশ অস্থিতিশীল হবে, এটা ঠিক। কিন্তু একই সাথে সাথে আমি যেটা বলবো সেটা হচ্ছে কিছু প্রয়োজনীয় সংস্কার করতেই হবে। এখনও তো প্রশাসনের সব জায়গায় বিগত 16 বছরে নিয়োগ পাওয়া আওয়ামী লীগের লোকজন বসে আছে, সেটা সচিবালয় হোক, পুলিশ প্রশাসনে হোক, বিজিবিতে হোক, অ্যাম্বাসিগুলা বাইরে যার বাংলাদেশের রয়েছে সেগুলাতে হোক, সব জায়গায় তো আওয়ামীকরণ। এই পরিবর্তনগুলো না করে, সংস্কার না করে আমরা যদি নির্বাচনটা দিয়ে দিই তাহলেও কিন্তু একটা বড় বিপদ হতে পারে। অথবা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সংস্কারের নামে নির্বাচনকে বিলম্ব করা যাবে না, গুরুত্বপূর্ণ সংস্কার ব্যতীতও নির্বাচন করা যাবে না। অর্থাৎ সংস্কার নির্বাচন প্যারালালি আগাতে হবে, একই সাথে চলতে হবে। সাথে আরেকটা জিনিস যোগ করতে হবে, সেটা হচ্ছে গণহত্যার বিচার। অতএব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সংস্কার, নির্বাচন, আওয়ামী লীগের এই গণহত্যার বিচার, এই তিনটি কাজ প্যারালালি এক সূত্রে গাঁথা এবং একই সাথে আগাতে হবে, বিলম্বের কোনো সুযোগ নাই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন।
ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।